আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফ্রান্স এবং ব্রিটেন আমেরিকাকে একটি বড় ধাক্কা দিয়েছে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে আনতে, সেটির উপর দখল নিতে এবং এটিকে মুক্ত করতে শুরু থেকেই আমেরিকা বিভিন্ন দেশের কাছে এবং ন্যাটোর কাছে বলছিল যে আপনারা আপনাদের নৌবাহিনী পাঠান। যখন বিভিন্ন দেশের নৌবাহিনী একত্র হবে তখন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী আমাদের হবে এবং তারপর আমরা শক্তির জোরে ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী কেড়ে নেব। দীর্ঘ সময় পর আমেরিকা আবারও ফ্রান্স ও ব্রিটেনকে বলল যে হরমুজ প্রণালীর জন্য আপনারা আপনাদের বাহিনী পাঠান, আপনাদের নৌবাহিনী পাঠান। আমাদের নৌবাহিনী, ফ্রান্সের নৌবাহিনী, ব্রিটেনের নৌবাহিনী এবং অন্যান্য দেশের নৌবাহিনী মিলে হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে অভিযান চালাবে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী এসেছেন, তাই ট্রাম্পের আশা ছিল যে ব্রিটেন রাজি হয়ে যাবে। কিন্তু ব্রিটেন ও কোনোভাবেই যুদ্ধে নেই এবং ইরানের বিরুদ্ধে আমরা আমাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে পাঠাবো না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্প একটি বড় ধাক্কা খেয়েছেন। আমার বন্ধুরা, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য 400-রও বেশি রকেট বা ডিফেন্স সিস্টেম দিতে চলেছে। এটি কোন পথে দেওয়া হবে? চীন পাকিস্তান হয়ে এই অস্ত্রগুলো ইরানে পাঠাবে। যখন এই খবরটি সামনে এলো তখন চীন ও পাকিস্তান অস্বীকার করে বলল যে খবরটি মিথ্যা। তবে বিশেষজ্ঞদের রিপোর্ট বলছে যে চীন ইরানকে অস্ত্র সরবরাহ করবে। সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করলেন যে চীন ইরানকে রকেট লঞ্চার দিতে চলেছে, এ বিষয়ে আপনার বক্তব্য কী? তখন ট্রাম্প বলল, এটি খুবই চমকে দেওয়ার মতো ব্যাপার, কারণ শি জিনপিং আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে তিনি ইরানকে কোনো অস্ত্র দেবেন না। সম্মানিত শ্রোতা, ইসরায়েল গতকাল একটি বড় খবর প্রকাশ করেছে, যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে আমেরিকার ফাইটার জেটগুলো ইসরায়েল থেকে উড়ছে এবং ইরানে হামলা চালাচ্ছে। এরপর আমেরিকার মিডল ইস্ট ফোর্সের কমান্ডার তথা সেন্টকমের কমান্ডার খেপে যান এবং বলেন যে আপনারা নিজেরাই নিজেদের জন্য বিপদ ডেকে আনছেন, আপনারা নিজেরা নিজেদের লোকেশন বলে দিচ্ছেন। ইরানে হামলা করার জন্য আমরা আপনাদের যে ঘাঁটিগুলো ব্যবহার করছি সেগুলোর কথা আপনারা নিজেরাই ফাঁস করে দিচ্ছেন। এর ফলে এ অঞ্চলে উত্তেজনা আরও বাড়ছে। এরপর সেন্টকম খেপে গেলে ইসরায়েলি বাহিনীর প্রধান বা আইডিএফ এর কমান্ডার আমেরিকার কাছে ক্ষমা চান। ওদিকে ওয়াশিংটনে নেতানিয়াহু আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্বাভাবিকভাবেই সবাই জানেন যে ইরানের বিরুদ্ধে এসব প্রস্তুতি চলছে। নেতানিয়াহু আবারও নিশ্চিত করেছেন যে মুজতবা খামেনি নিশ্চিতভাবেই বেঁচে আছেন এবং সুস্থ আছেন। ইরানের কাছে 15,000-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরান তাদের ইউরেনিয়াম পাহাড়ের ভেতরে লুকিয়ে রেখেছে। এরপর নেতানিয়াহু একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, এখন পর্যন্ত আমি যতবার আমেরিকা এসেছি তার মধ্যে এটি আমার সবচেয়ে সেরা সফর ছিল। প্রতিটি বিষয়ে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আমি ডোনাল্ড ট্রাম্পের সরকারের উপর সম্পূর্ণ সন্তুষ্ট। বন্ধুরা, ইরান নিশ্চিত করেছে যে হরমুজ প্রণালী তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তবে সেন্টকম এ দাবি অস্বীকার করেছে। আমেরিকার সেন্টকম জানিয়েছে যে তারা 1000 যুদ্ধজাহাজকে হরমুজ প্রণালী পার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে। তাহলে কিভাবে প্রণালীটি ইরানের হাতে রয়েছে? আচ্ছা, সেন্টকম যদি ঠিকই বলে থাকে, তবে হরমুজ প্রণালীকে মুক্ত করার জন্য আমেরিকা কেন এত নৌবাহিনী একত্রিত করছে? এই লোকগুলোর নিজেদের কথার মধ্যেই কোনো মিল নেই, আর ঠিক এ কারণে বিশ্ব তাদের কথাই ভরসা করে না। ইরান নিজে নিশ্চিত করেছে যে তারা 3টি জাহাজের উপর সতর্কতামূলক গুলি চালিয়েছে, কারণ জাহাজগুলো নির্ধারিত পথ দিয়ে না গিয়ে অন্য পথ দিয়ে যাচ্ছিল। আমাদের বলে দেয়া পথ দিয়ে না যাওয়ার কারণে সেগুলো শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। এদিকে ইরানের উপর আমেরিকার হামলা এখন আর কোনো কাজে আসছে না, তাই গতকালের মতো আজও আমেরিকা ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতো ভয়ঙ্কর কিছু আর হতেই পারে না। এতদিন যারা বলতেন যে ইরানের মানুষ রাস্তায় যে বিক্ষোভ করছে তা স্বাধীনতার জন্য করছে, আজ তাদের সে সত্যিটা সামনে চলে এসেছে। এই যে রেজা পাহলভি, যিনি ইরানের প্রেসিডেন্ট হতে চান, তিনি এক ইসরায়েলি কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন এবং কথা দিয়েছেন যে তেহরানের সরকার পতন ঘটার পর যখন তারা ক্ষমতা দখল করবেন তখন তিনি তেহরানে ইসরায়েলের দূতাবাস খুলে দেবেন। আর ঠিক এই কারণেই আজ দেখুন, কোনো ইরানি নাগরিকই রেজা পাহলভিকে ভালোবাসে না। রেজা পাহলভি নিজেই একজন লম্পট, তার বাপেও লম্পট ছিল। এখন তার দেশের উপর দখল চায়, সেখানকার সিংহাসন চায়, আর তাই সে অন্যান্য দেশের সঙ্গে মিলে এই নোংরা খেলা খেলছে। অন্য দেশগুলোরও এমন একজন মানুষ প্রয়োজন যে আমেরিকা ও ইসরায়েলের ইশারায় নাচবে, আর সেই ব্যক্তিটি হলো এই রেজা পাহলভি, আর কেউ নয়। ডোনাল্ড ট্রাম্পের আসল দুর্বলতা আমেরিকার এক কর্মকর্তা নিজেই ফাঁস করে দিয়েছেন এবং তা এখন পুরোপুরি প্রকাশিত। এই প্রকাশিত রিপোর্টটি কি তা একটু বুঝে দেখুন। গত সপ্তাহে বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্প নাকি নিজেরই মিত্রদের উপর এবং নিজ কর্মকর্তাদের উপর খারাপভাবে ক্ষেপে গেছেন। কেন? কারণ তিনি জানতে চাইছিলেন যে ইরানের সঙ্গে কোনো চুক্তি বা সমঝোতা কেন হচ্ছে না, কেন ইরানের সঙ্গে এই যুদ্ধের অবসান ঘটছে না। রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছিলেন, যাতে আমেরিকার আর্থিক ও অন্যান্য ক্ষতি অবিলম্বে বন্ধ হয়। তিনি একটি চুক্তি করতে চাইছিলেন, কিন্তু ইরান কথা বলছে না। আর ঠিক এ কারণে গত সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প তার নিজের লোকদের উপর
দারুণভাবে চটেছিলেন। এটি আমেরিকার খোদ ডোনাল্ড ট্রাম্পের সহযোগীর বক্তব্য। এখন আপনারাই বিচার করুন যে চুক্তি করার জন্য ইরান ছটফট করছে নাকি আমেরিকা ছটফট করছে। আপনাদের শুনে অবাক লাগবে যে আমেরিকায় একটি জনমত জরিপ চালানো হয়েছে, যেখানে দেখা গেছে আমেরিকার অর্ধেক মানুষ চায় যে নেতানিয়াহু যখন আমেরিকায় আসবেন তখন যেন তাকে গ্রেফতার করা হয়। এমনকি নেতানিয়াহু আমেরিকায় যে হোটেলে উঠেছিলেন তার বাইরেও সাধারণ মানুষ গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। You're committing genocide! You're committing genocide! ওদিকে জাপানের একটি জাহাজ ইরানের সঙ্গে যোগাযোগ করে। কথাবার্তার পর তারা অনুমতি চায় এবং ইরান অনুমতি দেওয়ার পরেই কেবল ওই জাপানি জাহাজটি হরমুজ প্রণালী পার হতে পেরেছে। বন্ধুরা, ভেনেজুয়েলার বিষয়টিকে হালকাভাবে নেবেন না। ভেনেজুয়েলা এমন একটি কাণ্ড ঘটিয়ে বসেছে যে তাদের আসল চেহারা সবার সামনে চলে এসেছে। আপনারা তো জানেনই কিভাবে গভীর রাতে সন্ত্রাসী কায়দায় গুন্ডাদের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আমেরিকা অপহরণ করেছিল। বিশ্বের সব দেশ এর তীব্র নিন্দা জানিয়েছিল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট সেখানকার উপরাষ্ট্রপতির সঙ্গে হাত মিলিয়ে তাকে দেশের রাষ্ট্রপতি বানিয়ে দেন। এখন সেই পুতুল সরকার বা হিজড়া সরকার যিনি উপরাষ্ট্রপতি ছিলেন তিনি সেখানকার রাষ্ট্রপতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেছেন, আমরা ভেনেজুয়েলা নই যে আমেরিকা আমাদের দেশে ঢুকে আমাদের রাষ্ট্রপতিকে অপহরণ করে নিয়ে যাবে আর আমরা ভেনেজুয়েলার মতো চুপ করে বসে থাকব। ভেনেজুয়েলার নতুন সে পুতুল রাষ্ট্রপতি এতে ভীষণ ক্ষেপে গেছেন যে ভাই আপনারা আমাদের নাম নিলেন কেন, কিভাবে আমাদের অপমান করছেন। সে তো আমেরিকার ইশারায় নাচে আর এজন্য তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। এই হলো ভেনেজুয়েলার বর্তমান অবস্থা। অর্থাৎ নিজের দেশের রাষ্ট্রপতি অপহরণ হওয়ার পরও যদি অন্য কোনো দেশ বলে যে হ্যাঁ এদের দেশের রাষ্ট্রপতিকে অপহরণ করা হয়েছে, তবে তারা সেই দেশের উপরেই ক্ষেপে যাচ্ছে। ভেনেজুয়েলার মানুষের যে কি হয়েছে তা খোদাই ভালো জানেন। ইসরায়েল আবারও তাদের প্রোপাগান্ডা শুরু করেছে। তারা একটি মানচিত্র প্রকাশ করে বলেছেন যে এটি হলো পিকক্স মাউন্টেনের লোকেশন, যা ইরানের পাহাড়ের ভেতরে অবস্থিত এবং সেখানে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্টের কাজ আবার শুরু করে দিয়েছে। ওদিকে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের অনুমতি ছাড়া হরমুজে কেউ একটি পাখিও মারতে পারবে না। মোসাদেরও তো অবস্থা খারাপ। মোসাদ তাদের কর্মকর্তাদের বলেছে যে নিজেদের ডেইলি রুটিন বদলে ফেলো, যে রাস্তা দিয়ে যাতায়াত করো সেই রাস্তা পরিবর্তন করে ফেলো, তোমাদের কাজের শিডিউল ও সমস্ত স্টাইল বদলে ফেলো, কারণ ইরান তোমাদের উপর কড়া নজর রাখছে। ইরানের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো দেশের ভেতরের কিছু গাদ্দার বা বিশ্বাসঘাতক, যারা কেবল টাকার জন্য দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ইরান দেশের অভ্যন্তরে একটি বিশেষ অপারেশন চালিয়ে শত শত মানুষকে গ্রেফতার করেছে, যাদের সঙ্গে বিদেশি শক্তি তথা আমেরিকা ও ইসরায়েলের লোকজনের যোগাযোগ ছিল। এর পাশাপাশি ইরান আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মোট 140টি মামলা দায়ের করেছে। এদিকে ইসরায়েল জানিয়েছে যে তারা তাদের একজন সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করেছে, যিনি বর্তমানে সেনাবাহিনীতে ছিলেন এবং ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করতেন। ইসরায়েলি কর্মকর্তারা আবার নিশ্চিত করেছেন যে তারা ইরানের উপর একটি বড় হামলা চালাবেন, কেবল ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা রয়েছে। ওদিকে গালফ কোঅপারেশন কাউন্সিলের নৌবাহিনী বা যৌথ বাহিনী বাহারেনে একসঙ্গে মিলে সামরিক মহড়া চালাতে চলেছে। কুয়েতের সঙ্গে পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা গেছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তারাও এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং এই বৈঠকটি পাকিস্তানেই অনুষ্ঠিত হয়েছে। সম্মানিত সুধী, নেতানিয়াহুই যে আমেরিকাকে চালায় এটি হলো এক নির্মম বাস্তব সত্য। ইরান এই বিষয়টিকে কেন্দ্র করে একটি মিম শেয়ার করেছে। ওয়েলকাম ব্যাক স্যার, উড ইউ লাইক দ্য ইউজুয়াল আনলিমিটেড ফান্ডিং? অর্থাৎ স্যার আপনাকে স্বাগতম, আপনি কি বরাবরের মতো আমাদের কাছ থেকে সীমাহীন তহবিল বা ফান্ডিং নিতে চান? আমেরিকার সাধারণ মানুষও এটাই বিশ্বাস করে যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর ইশারায় নাচেন। আমেরিকার পতন এখন আর খুব দূরে নয়, বরং তা খুব কাছাকাছি চলে এসেছে। আসল কথা হলো আমেরিকার সাধারণ মানুষ এখন নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন ইসরায়েলের সামনে আর কোনো বিকল্প খোলা নেই। তারা টাকা খরচ করে দেখেছে, কন্টেন্ট ক্রিয়েটর ও লেখকদের পেছনে টাকা ঢেলে তাদের দিয়ে আর্টিকেল লিখিয়েও দেখেছে, সবকিছু কিনে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমেরিকার জনতা কি ভারতের মতো নাকি? তারা শিক্ষিত মানুষ, সেখানে তো আর অন্ধভক্ত চলে না। সেখানকার মানুষ এখন ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার সিআইএ একটি চুক্তিতে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল চেষ্টা করছে মোসাদের সঙ্গে সিআইএর এমন একটি চুক্তি হোক যাতে সিআইএ কোনো গোপন তথ্যই মোসাদের কাছ থেকে লুকাতে না পারে। প্রযুক্তি সবসময় নিজেদের দেশের নিজস্ব হওয়া উচিত, নইলে কি হয় তা একবার দেখুন। ইরানের শীর্ষস্থানীয় নিউজ চ্যানেল তাসনিম নিউজ এজেন্সিকে আমেরিকার টুইটার ব্যান করে দিয়েছে। আপনারা তো জানেনই টেলিগ্রাম রাশিয়ার তৈরি হলেও সেটিকে একে একে ব্যান করা হচ্ছে।
যেসব ইরানি গ্রুপ, ইরানি মিডিয়া এবং প্ল্যাটফর্মগুলো সত্য খবর প্রকাশ করে, আমেরিকা ও ইসরায়েল তাদের সুপরিকল্পিতভাবে ব্যান করাচ্ছে। এদিকে সৌদি আরবও কিছুটা পিছু হটেছে। জোশের চোটে তারা আমেরিকার কাছে যায় এবং ইসরায়েলকে খুশি করার জন্য এমন কিছু কাজ করে বসে, যার জন্য পরে তাদের কাঁদতে হয়। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী সৌদি আরব সরকার আমেরিকার কাছে আবেদন জানিয়েছে যে তারা চায় ইরানের সঙ্গে তাদের দ্বন্দ্বের অবসান ঘটুক, ইরানের সঙ্গে যাতে উত্তেজনা কমে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক হয়। সৌদি আরব আরও বলেছে, ইরাকের যোদ্ধারা তাদের উপর হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করেছিল, যে কারণে তাদের বাধ্য হয়ে আক্রমণ চালাতে হয়েছে। নতুবা তারা কোনো অবস্থাতেই যুদ্ধ বাড়াতে চায় না। আসল কথা হলো, এই যুদ্ধ কেবল নেতানিয়াহুই বাড়িয়ে চলেছেন। অন্তত কিছু তো সত্য কথা বলেছে সৌদি আরব, নইলে এই সৌদি সরকার তো পারতপক্ষে কোনো সঠিক কথা বলে না। অন্যদিকে পুরো মধ্যপ্রাচ্যের জন্য যে ইসরায়েল এক বড় হুমকি, সে ইসরায়েল লেবাননের উপর আবারও বড় ধরনের হামলা চালিয়েছে। এখন ইতালিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগেও একবার বৈঠক হয়ে যুদ্ধবিরতির বিষয়ে কথা হয়েছিল, কিন্তু আমেরিকা ও ইসরায়েল সেই যুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও হামলা চালিয়েছে। এখন তাদের এ চরম হারামিপনার শেষ সীমাটা একবার দেখুন, যেখানে আবার নতুন করে লেবানন ও ইসরায়েলের সে বৈঠক হতে যাচ্ছে। আর ইসরায়েলের দাবি হলো, আমরা লেবানন থেকে সরব না এবং যখনই আমাদের ইচ্ছে হবে আমরা লেবাননে হামলা চালাবো। বলুন তো, এটা আবার কেমন চুক্তি? এটাকে কি কোনো ডিল বলে? এটা তো সোজা কথায় অন্যের সামনে মাথা নিচু করে দেওয়া। আপনাদের দেশ কোথায় নিরাপদ, কোথায় সুরক্ষিত? আমেরিকা আসলে কেমন ডিল করাচ্ছে? ইসরায়েল পরিষ্কার বলে দিচ্ছে যে যখনই তাদের ইচ্ছা হবে তারা লেবাননের উপর আক্রমণ করবে। এখন আপনারা একটু ভেবে দেখুন, লেবাননের সরকার সঠিক নাকি লেবাননের যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহ সঠিক? এটাই হলো আসল প্রশ্ন। এমনকি ইসরায়েলি সেনাবাহিনী ও আইডিএফ এর কমান্ডাররা পর্যন্ত বলেছেন যে প্রয়োজন পড়লে তারা লেবাননের আরও ভেতরে ঢুকে পড়তে প্রস্তুত। ওদিকে আমেরিকা ইসরায়েলকে এই বলে আশ্বস্ত করেছে যে আপনারা যা খুশি করুন, আমাদের উপর ভরসা রাখুন, সৌদি আরব আপনাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাধ্য হবে। কাতারকে দেখেছেন, আরব দেশগুলোকে দেখেছেন, এরা সবসময় ইহুদিদের পা চেটে চলে। এবার আপনারা সিএনএনের এই রিপোর্টটি দেখুন। ইসরায়েল সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেছেন যে কাতার হলো একটি সন্ত্রাসী রাষ্ট্র। একটু ভেবে দেখুন, কাতার সারা জীবন ইহুদিদের তোষামত করার পরও বদলে কি পেল? শেষ পর্যন্ত তাদের গায়ে সন্ত্রাসীর তকমা সিটে দেওয়া হলো। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেছেন যে তারা যে কোনো মূল্যে সৌদি আরবের সঙ্গে চুক্তি করবেই। তবে আমেরিকা তুরস্ককে F-35 ফাইটার জেট দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র বিরোধিতা করেছে তারা, কারণ তারা কোনোভাবেই চায় না যে এই ধরনের অত্যাধুনিক ফাইটার জেট তাদের কোনো শত্রুর হাতে যাক। এটা তাদের নিরাপত্তার জন্যই বড় হুমকি। এদিকে শয়তান তো আর শয়তানি কোনোদিনই ছাড়ে না। দৃশ্য আপনাদের সামনে রয়েছে। ইসরায়েল গাজার উপর আবারও বড় ধরনের হামলা শুরু করেছে এবং ধারাবাহিকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। যখন তারা কোথাও কোনো যুদ্ধে জিততে পারে না, তখন নিরপরাধ ও নিরস্ত্র মানুষের উপর এভাবেই সন্ত্রাসী হামলা চালায়। আপনাদের জানিয়ে রাখি, একটি ইসরায়েলি কোম্পানি টিকটক কিনে নিয়েছে। ভারতে তো টিকটক নিষিদ্ধ, তবে বিশ্বের বাকি দেশগুলোতে এটা দিব্যি চলছে। এখন টিকটকের জন্য একটা বিশেষ টাস্ক ফোর্স তৈরি করতে চলেছে ইসরায়েল। এই গ্রুপটি টিকটকে ইসরায়েলের বিরুদ্ধে যাওয়া যে কোনো কন্টেন্ট বা বিষয়বস্তু মুছে ফেলবে এবং ইসরায়েলের পক্ষে সাফাই গেয়ে বা তাদের সমর্থনে ভিডিও তৈরি করবে। গাজায় ইসরায়েলি হামলায় আরও 2 জন ফিলিস্তিনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জাতিসংঘ নিজেই এটা নিশ্চিত করেছে এবং আল জাজিরা এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে। জাতিসংঘ আরও নিশ্চিত করেছে যে গাজায় ইসরায়েলি সন্ত্রাসী হামলায় 60,000 শিশুর বাবা মা মারা গেছেন, অর্থাৎ 60,000 নিষ্পাপ শিশু এতিম হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।